আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বায়েজিদ মল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রাম শহর। একদম চট্টগ্রাম শহরের খুব কাছেই চৌধুরী অ্যাগ্রো ফার্মস, বাংলাদেশের প্রথম ফ্রি রেঞ্জে গরু পালন শুরু হয় যে খামারটি। আমরা আজকে আসছি সেই খামার থেকে। ভিতরে আছে আমাদের আবুল হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে গরুগুলো অলরেডি কনসেপ্ট করে ফেলছে মিড ল্যাকটেশনে যারা আছে ওরা, আর এগুলো হলো ফ্রেশ ল্যাকটেশনে যেগুলো আছে, মানে রিসেন্টলি মাত্র বাচ্চা দিচ্ছে ওরা। আর ওইটা হলো ফুল ড্রাই কাউ, মানে যারা সবাই প্রেগনেন্ট এবং ম্যাটারনিটি ইউনিট আছে, ছোট ছোট রুম যেখানে ওরা বাচ্চা দেওয়ার আগে থাকে। তো এই তিনটা গ্রুপিং করারও বেসিকলি রিজন আছে। এক এক গ্রুপিং এর ফিডিং এক এক রকম, তারপরে আপনার এক এক গ্রুপিং এর গরুর এক এক রকমের যত্ন আছে। তো ওই জিনিসগুলো বিবেচনা করে আমরা বেসিকলি ইয়েগুলি করছি। আমরা শুরু করব, দেখবো কোনটা থেকে। এটা হ্যাঁ, এটাও দেখতে পারেন। এখানে আপনি দেখবেন এগুলো আমাদের জার্সি ব্রিড, এগুলো পিওর ব্লাড লাইন জার্সি। আর এর পাশেই দেখবেন এগুলো আপনার পিওর হলস্টিন, হলস্টিন ফ্রিজিয়ান। তো আমরা এই দুইটা জাত আমরা ডেইরিতে মেইনলি ইউজ করি। হলস্টিন ফ্রিজিয়ান এর পাশেও আছে, এগুলো হলস্টিন ফ্রিজিয়ান টপ। আর জার্সি ক্রস আছে, জার্সি আছে। তো মেইনলি আমরা হলস্টিন ফ্রিজিয়ান এবং জার্সি এই দুইটা ব্রিড মিক্স আপ করি। যেহেতু মিল্কের জন্য এই দুইটাই ওয়ার্ল্ডের সবচেয়ে প্রসিদ্ধ ব্রিড। তো জার্সির মিল্কের কোয়ালিটি খুব ভালো, ফ্রিজিয়ানের মিল্কের কোয়ান্টিটি খুব বেশি। তো এই দুইটার ব্লেন্ডে আমাদের মিল্কের কোয়ালিটিটা খুব ভালো এবং উই হ্যাভ ভেরি গুড ডিমান্ড। এখন আমরা টেকনোলজিতে আসবো। যদি এই পাশটা দেখতে চাই, ভালো ভাই, সেখানে এই যে খাবারটা নিয়ে যদি এখানে বেসিক টেকনোলজি কিছুই না। ফার্ম যখন আমরা ফার্স্টে স্টার্ট করছিলাম তখন ওই যে ইউটিউব থেকে দেখে বেসিকলি আমি সবসময় গুগল করি যে আমার গরুর কোন লেন্থে খেতে হবে, কতটুকু উপর থেকে খেতে হবে। কারণ তখন প্রথম দিকে আসলে খুব একটা এরকম না হওয়াতে আমার একটু কষ্ট হয়েছে বেশি। আমাকে খুঁজতে হয়েছে লিঙ্কস দেখে দেখে কতটুকু একটা গরু এনে দাঁড় করাইছি, ওর এখানে গ্যাপটা কতটুকু হবে, ও কতটুকু উপর থেকে খেলে ওর জন্য ভালো হয়। তো ওইসব বিষয় বিশেষ করে এগুলি তৈরি করা যায়। এটা একটা নেক রেল, এটা আপনার পিলার থেকে 6 থেকে 8 ইঞ্চি সামনে দিতে হয় তো ওর ঘাড়ের মধ্যে কোনো প্রেশার না পড়ে। আর ও একটু নিচু হয়ে খাবে, এটাই সাইন্টিফিক। তো আমরা নিচু হয়ে খাওয়ার ব্যবস্থাটা করে রাখছি। আর এখানে যে টিএম আছে এগুলোই টোটাল মিক্স ব্যাচ। এখানের মতো ঘাস, সাইলেজ, দানাদার, তারপরে স্ট্র, পার্মেন্টেড স্ট্র, এই চারোটা ব্লেন্ডে আমরা টিএমআরটা করিয়ে দিই। টোটাল মিক্স ব্যাচ। এটাও গরুর মাংস এবং দুধের কোয়ালিটি আপনি কাজ। আর যদি আপনি ফ্যান দেখেন, আমাদের এগুলোতে সব ব্লোয়ার ফ্যান দেয়া। এই ব্লোয়ার ফ্যানের বেসিক উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি সিলিং ফ্যানটা গরুর ফার্মের জন্য নয়, গরুর হিটটা বডি থেকে উপর দিকে উঠে। তো ব্লোয়ার ফ্যানের কাজ হলো ব্লো করে ওই গরম হিট থেকে বের করে দেয়া। তো এভাবে আপনি ভিতরে একটা ন্যাচারাল বাতাস ক্রিয়েট করতে পারেন। তাইলে ভিতর থেকে গ্যাসটাও পাস আউট হয়ে যায়, ওদের তো অনেক অ্যামোনিয়া গ্যাস হয়। তো গ্যাসটাও পাস আউট হয়ে যায়, আবার প্লাস ব্লোয়ারের মাধ্যমে ওদের বডিটাও সুন্দর থাকে। আর ন্যাচারাল একটা বাতাস বাইরে থেকে ভেতরে স্লো হয়। আর এতগুলো পানি আপনার এখানে আমাদের যে চারি আছে, চারিতে এখানে ফুল পানি দেওয়া আছে, নিচে একটা বাল্ব আছে, এটা যখনই পানিটা নিচে নেমে যাবে আবার পানিটা উপর ন্যাচারাল পানি আমরা চেঞ্জ করতে না অটো। পানি আমরা 2 বার চেঞ্জ করে এটা ওয়াশ করার জন্য। এমনি যখন এটা নামে আবার এটা উঠবে বাল্ব আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি গরু আরামে শুয়ে আছে স্যান্ড বালুতে, ওই পাশে পাকা। এই একটু গরু বলে। এখানে আমাদের ওই কিউবিকেল গুলোর একটা মেজারমেন্ট আছে। ওই মেজারমেন্টে গরুগুলি গিয়ে ওখানে শুধু আপনি দেখেন ওদের সব গোবর ময়লা কিন্তু বাইরে, ওদের ভেতরের জায়গাটা কিন্তু একদম ড্রাই। রাখার উদ্দেশ্যে ওদের বান্ধব যেটা, আর ওই বালিতে গিয়ে শুয়ে থাকে। এবার ন্যাচারালি ওখানে আরাম পায় বিদায় ওখানে শুয়ে। ওখানে কখনো একদম এদিকে শোন, না না, এখানে শুবে না। ওইখানে আরাম করে। ওখানে আরাম পায় ওখানে খেয়ে। এই আপনার মাথায় কিভাবে আসলো যে এরকম শেডের ভিতরে বালু নিয়ে আসবেন? মানে এটা তো কেউ কল্পনাও করতে পারে না। এটা আসলে বালিটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, বালিটা কি ভিজা থাকলে এটা কিভাবে ড্রাই হবে, বালি থাকলে আবার বালিটা ভিজে যায় কিনা,
এই বালি ম্যানেজমেন্ট, বালি নতুন করে দিতে হবে কিনা, বালিতে গোবর মাখায় গেলে কি হবে, এই চ্যালেঞ্জটা আজকে তো অলমোস্ট আমাদের 9 বছরে পা দিল আমার পা। তা আমাদের খুব একটা সমস্যা হয় নাই, যেহেতু আমরা কিউবিকল গুলো মেজার করে আমাদের বালি গরু খুব একটা নষ্ট করে না। আর যেহেতু আলো বাতাস প্রচুর, বালিটা মোস্টলি ড্রাই থাকে। এইটা আমার মাথায় আসার উদ্দেশ্য হলো 16 সালে যখন স্টার্ট করছিলাম তখন আমার 13 নাম্বার গরু, আমার এখনো মনে আছে, ওইটার ম্যাস্টাইটিস হয়েছিল। আমার ফার্মে একবারই হয়েছে ম্যাস্টাইটিস, এরপরে আলহামদুলিল্লাহ আর কখনো ম্যাস্টাইটিস হয় নাই। সাব ক্লিনিক্যাল ফর্মে হয়েছে, বা ক্লিনিক্যাল ফর্মে ওইটা মানে মেজর ছিল, একদম ওলান ফেটে ফেটে গেছে। ওই সময় তো বুঝতাম না। তো তখন থেকে আমার শুধু খেয়াল ছিল যে এই ম্যাস্টাইটিস কিভাবে কন্ট্রোল করবো, কিভাবে ওদের থাকার জায়গাটাকে কমফোর্ট করা যায়, ক্লিন রাখা যায়। তখন থেকে এই বালির চিন্তাটা মাথায় আসছে, যেহেতু আমি দেশের বাইরেও দেখছি ফ্যান বেড়ে করে। ওই জায়গা থেকে আসলে নিজেই করে ফেলছে একটা চ্যালেঞ্জের মতো, বাট আলহামদুলিল্লাহ successfully done. আমরা এই কাউ ব্রাশ, গাভীর জন্য আবার কাউ ব্রাশ আমরা দেখি বিদেশি একটা দূরে গরুর জন্য, কেউ কেউ আবার ওই যে দাম হাঁকানোর জন্য 30 লাখ 40 লাখের জন্য কাউ ব্রাশ ফর্মুলেশন করছে। গরুর দাম হাঁকানো, না না, আসলে আমার কাছে এইটা গরুর জন্য কি উপকার আমি আসলে ওইরকম কিছু না। এইটা গরু গ্রুমিং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখেন যে দামি দামি গরু যেগুলি আছে, বড় গরু, ওদের গ্রুমিংটা আরো বেশি দরকার, যেহেতু বেশি দাম। তো ওই গ্রুমিং হলে এটা ওর যখন এরকম ইয়ে হয়, চুলকায়, ওর ভেতরে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তখন ওর স্কিনের টেক্সচারটা ভালো হয়। যেমন দেখবেন আমরা যখন ম্যাসাজ পার্লারে যাই আমাদেরকে এরকম ভাইব্রেশন দেয়। তারপরে আমাদেরও যখন একটু আপনার মাথায় চুলের জন্য বলে যে কম করতে, চুল আঁচড়াতে, যেন ব্লাড সার্কুলেশন ভালো হয়, চুলগুলোর কোয়ালিটি ভালো হবে। সেম থিং, ওদের ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্যই মেনলি এটা। ওরা তো ন্যাচারালি যদি বাইরে ছাড়া থাকতো গাছের সাথে চুকে। তা এখন আমরা যেহেতু ইনডোর পালতেছি, গাছ দিয়ে এটা অনেক উপকার, তাই না? অনেক উপকারী এটা। অনেক এটাতে উপকার। মিল্ক ইনক্রিজ হয় 1.2%। এরকম আমি অনেক আগের একটা ডেটা, আমার ঠিক মনে নেই, বাট মিল্ক ইনক্রিজের একটা পার্সেন্টেজ। তাহলে তো এটা ধরেন আপনার এখানে কতগুলো গরু? এই যে রোপে থাকে, আমাদের এই পাশে 28টা আছে, 20। 28টা গরুর জন্য একটা কাউ ব্রাশ, হ্যাঁ, এনাফ। তাই না? তার মানে ও মাসে, এটা তো একবারে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এটা ওরা মাসে যেই সেটাই প্রতিদিনের যে একটা সেটাই ওরা ইনক্রিজ করছে প্রতিদিনের ওদের মিল্ক ইনক্রিজ হচ্ছে। আর ওভারঅল আপনার মেনলি হলো কাউ হেলথ মেনটেন করতে হবে আপনার। এগুলোই তো আপনার মেশিন, এগুলো আপনার আমাদের ব্রিডিং স্টক। তো আমার ব্রিডিং স্টক এগুলো তো ভালো না এর থাকলে একটা গরু মানে একটা ইন্ডাস্ট্রি। এগুলো এক একটা ইন্ডাস্ট্রি, এবং সাম অফ দ্যাম কাউজ আর মানে স্টার আমাদের ফার্মে, মানে যে গরুগুলোর বাচ্চা মানুষ নিতে চায়, স্পেসিফিক ওই গরুগুলো চেনা আছে। যেমন ওর ট্রিপলেটস হয়, ওর 3টা করে বাচ্চা হয়েছে গত 2 বছর, ট্রিপলেটস। তাইলে ওর ব্লাড লাইনের মধ্যে 2টা 3টা বাচ্চা হওয়ার একটা প্রবাবিলিটি আছে। ওর কাছ থেকে আমরা ব্রিডিং বুল রাখবো। কেউ যদি বলে যে আমি একটা বুল চাই, যে বুলটার থেকে বাচ্চা নিলে 2টা হওয়ার চান্স থাকবে, তখন আমরা ওই ব্রিডিং বুলটা তাকে দিব। তো এভাবে আমাদের প্রত্যেকটা গরুর আলাদা আলাদা আপনার ইয়ে আছে, বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যের উপরে বেস করে আমরা বেসিক্যালি ব্রিড করি, এবং আমাদের কাছ থেকে অন্যান্য ফার্মাররা বকনা নিয়ে যায়। এই আপনি কি বকা বিক্রি করেন? হ্যাঁ, আমাদের হেইপার বুল এই দুইটাই বিক্রি হয়। বকনা এবং ষাঁড় গরু ব্লাড লাইনের উপরে ডিপেন্ড করে প্রাইসিং, এবং মানুষের চাহিদা অনুযায়ী। কেউ যদি আপনার বলে যে আমি একটা জার্সি চাই, এই যে জার্সি, ও জার্সি চাইলে ওকে জার্সি দিতে পারবো, জার্সি ব্লাড লাইন আছে আমাদের কাছে। বাট যেহেতু ফার্ম খুব একটা বড় না, আমাদের লিমিটেড স্টক, বাট আমাদের গরুগুলো অনেক রিচ পেডিগ্রি। আপনার 8 জেনারেশন চলতেছে ওর। দুটো রেকর্ড কেমন আছে? এ এখন ফার্স্ট ল্যাকটেশনে ওর 19.5 লিটার ওর উঠছে ফার্স্ট ল্যাকটেশনে। 19.5। প্রথম বিয়ানে ও এখনো কত 23 মাস বয়স। তো এইরকম সেকেন্ড বিষয় তো সেকেন্ড এসে 23-24 হবে। জার্সি একটু প্রোডাকশন কম তুলনামূলক হলস্টেইন থেকে, বাট আমাদের জার্সি আপ টু 32 লিটার আছে। 32 লিটার আমাদের হচ্ছে। কাছে জার্সি আছে। আর এই যে ফ্রিজিয়ানে কেমন আছে? ফ্রিজিয়ান আমাদের 39.5। একটু এক্সাক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। বাট আমরা ব্লাড লাইন গুলো খুব ম্যাচ করে করে গরু ব্রিড করি আর কি। কারণ আমরা তো শুধু দুধ ডেভেলপ করলে হবে না, ওর পা গুলা মজবুত হচ্ছে কিনা, তারপরে ওর বাচ্চা দেওয়ার ইজ, মানে কালভিং ইজ, বাচ্চা সহজে দিতে পারতেছে কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম। আপনার খামারে গরুগুলো দেখতে ভয় কেমন? আলহামদুলিল্লাহ, এটা মানে আপনি পার্সেন্টেজ হিসাব করলে অলমোস্ট 1% ভালো।
রোগ ব্যাধি। একদম অথচ ডেয়ারি খামারের রোগ ব্যাধির কারণে কিন্তু ডেয়ারি খামারগুলো নষ্ট হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে আপনার সেইখানে হাউজিংটা অনেক বেশি ডিপেন্ড, হাউজিং এর উপর অনেক বেশি ডিপেন্ড করে। তারপরে এই যে শেডটা যেভাবে করেছেন, মনোস্লোপ বার্ন বলে আর কি। এটা এটা যখন আপনি সিঙ্গেল লাইন করবেন তখন এই ধরনের তৈরি করে, এটা এয়ার ফ্লো যেটা হচ্ছে। যেখানে মানুষ এমন ভাবে দেয়াল দিয়ে চারপাশে আটকে রাখে গরু, সেখানে আপনার কোনো আমরা তো বৃষ্টির সময়ও তেরপাল দিই না। আপনি দেখেন যে এই যে ওই পাশে তেরপাল দেওয়া আছে এগুলি নষ্ট হয়ে গেছে, এগুলি কখনো আমরা নামাই না। মানে ওদের যে ন্যাচারাল অ্যাম্বিয়েন্স ওইটা যত বেশি দিতে পারবেন তত ভালো। যেহেতু কমার্শিয়াল গরু কমার্শিয়াল ভাবে পালতেছে, 100% ন্যাচারালি রাখা যাবে না, যেহেতু এরা হাইব্রিড ক্যাটল। তো আমরা যতটুকু পারি ওইটা চেষ্টা করি, এবং ফিডিং এ আমরা 100% ট্রাই করি যে গুড। এটা একটা ছোট মিল্ক পার্লার। এখানে আমাদের 4টা গরু ঢুকে আর কি, একসাথে 4টা গরু। যেহেতু এটা যারা ছোট, এরপর রোটারি সিস্টেম আছে, এরকম অনেক যদি বড় বড় এরকম পার্লার। চারটা গরু পালন করা হয়, কেমন টাকা খরচ হতে পারে? এটা আপনার 1,80,000-90,000 টাকার মতো। এটা তখনকার খরচ ছিল আর 4-5 বছর আগে। এখন আর একটু বেশি হচ্ছে। এখানে আমাদের 4টা গরু ঢুকে আর কি, 4টা গরু ঢুকে, এই 4টা আমাদের বাকেট থাকবে, 4টা বাকেটে 4টা গরুকে আমরা দুধ দোয়াই ফেলি একশো। একসাথে 4টা। যেহেতু এটা যারা ছোট, তাহলে আপনার তো গরু সংখ্যা কম, আপনার জন্য এটা। আর যখন আপনার 500 গরু হবে তখন তখন বড় মিল্ক পার্লার 40-50 হবে। টাকা হ্যাঁ, দিতে। এটা হলো ফিক্স সিস্টেম মিল্ক পার্লার। এরপর রোটারি সিস্টেম আছে, এরকম অনেক যদি বড় বড় এরকম parlour। চারটা গরু পালন করা হয়, কেমন টাকা খরচ হতে পারে? এটা আপনার 1,80,000-90,000 টাকার মতো। এটা তখনকার খরচ ছিল আর 4-5 বছর আগে। এখন আর একটু বেশি হতে পারে। কিন্তু পাঁচ এরকম 2.5 বা আড়াই তিন বছর। একটু ভালো করে বললে আড়াই তিন বছর। এটা কিন্তু খুব বেশি টাকাটা না না না, এটা খুব বেশি টাকা না, আসলে অনেকে সাহস করতে পারে না। এটা কিন্তু একটা একটা গাভীর দাম। রাইট রাইট। যার আমার 100টা গাভী আছে, ও কিন্তু একটা একটা গাভীর ইনস্টল করবে। এটা ইনস্টল করে ফেললে তার, আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন। অনেকেই কিন্তু এখনো আমাদের ভিতরে ধারণা আছে যে মেশিন দিয়ে দুধ দহন করলে গাভীর বাতের ক্ষতি হয়, হাত দিয়ে দুধ দহন করলে বাতের উপকার হয়। আবার অনেকে আবার বলে হাত দিয়ে দুধ দহন করলে বাতের ক্ষতি হয়, মেশিন দিয়ে দুধ দহন বাতের স্বাস্থ্য ভালো থাকে, আনার হেলথ ভালো থাকে। আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। না না, আসলে এই ধরনের কোনো ইয়ে নেই। এগুলো একটা মিথস, আর মানুষ আসলে ভয় পায়। কারণ ওদের একটা ধারণা যে মেশিন দিয়ে যখন দুধটা দহন করতেছে, মেশিন এভাবে টানতেছে, মেশিন কিন্তু টানে না, মেশিন এটাকে জাস্ট এরকম করে পাম্প করে। হ্যাঁ, তা পাম্প করে। আপনি কখনো হাতে দুধ ধোয়াইছেন কিনা জানি না, আমি ধোয়াইছি। যদি ধোয়ান দেখেন আমরা কিন্তু জাস্ট যখন দুধটা তো এখানে চলে আসছে, আমরা জাস্ট এখানে এরকম এরকম করি, জাস্ট হাতের একটা ফ্লো থাকে, দ্যাটস ইট। মেশিনও সেম কাজটাই করে, ও জাস্ট এখানে চাপ দেয় দুধটা বের হয়ে যায়, চাপ দেয় দুধটা বের হয়ে যায়। তো এখানে ব্লাড আসার কিছুই নেই। তো এই ভয়টা থেকেই অনেকে আসলে মিল্কিং মেশিন ইউজ করে না। আর প্রথমে তো একটা জিনিস অভ্যাস করাতে একটু কষ্ট হয়, 5-10 দিন ওই গরুটা যে ডিস্টার্বটা করে, ওই ডিস্টার্বটাতেই মানুষ ভয় পেয়ে যায়, তখন একটু ওলানে দুধ থেকে যায়, তো মেস্টাইটিস হয়ে যায়। ওইটা একটু কেয়ারফুলি আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি যদি একটা ফিউচারে লম্বা সময় চিন্তা করেন যে না পার্লারে অ্যাডজাস্ট করবেন, ওই 4-5 দিন কষ্টটা করতে হবে, একটা সাহস নিয়ে করতে হবে। মানে সবারই এটা করা উচিত। হ্যাঁ, সবার করা উচিত, কারণ আপনি 50 লিটার দুধের গরু হাতে ধোয়াইতে পারবেন না। না, তো আপনি এটাই এটাই আপনি এবং ডেভেলপ করলে এটা করতে আমাদের পারবেন। কাছে তো নিয়মিত ফোন আসে যে এরকম তাদের একটু 25-26 লিটার দুধের গরু আছে গ্রামগঞ্জে, তাদেরই গরু নষ্ট হয়ে যায়। এবং তাদের জন্য মিল্ক পার্লার, আমি বলবো মিল্ক পার্লার না, আমরা মিল্কিং মেশিন তাদের হ্যাঁ, জন্য মিল্কিং খুবই- মেশিন ওই যে সিঙ্গেল থাকে, ডাবল থাকে, Single- আমরা তো তাই ছিল ভাই। আমাদের 2016 সালে ফার্ম স্টার্ট করে 16 সাল হাতেই দোয়াইছি। 17 সালে একটা সিঙ্গেল ট্রলি মেশিন আছে। ট্রলি মেশিন যখন আছে, ওই ট্রলির যে মোটরের শব্দে গরু একটু বেশি ভয় পায়। পরে মোটরটার একটু লাইন দিয়ে একটু দূরে সরাই দিচ্ছে। তখন মাথায় চিন্তা আসলো যে মোটর দূরে মেশিনের সাথে আরেকটা দেই, তাহলে মোটর একটু বাড়ায় আরেকটা লাগাই, দুইটা হয়েছে। এরপর ওই টোটাল মোটর চেঞ্জ করে দিয়ে একটা ফিক্স সিস্টেম বড় মোটর নিয়ে আসছি, 4টা লাইন করে দিচ্ছি। এভাবেই আস্তে আস্তে আসলে ওরা তাদের যখন আরো গরু বেড়ে যাবে তখন তখন আমি পার্লার করবো, পার্লারের জন্য আমরা জায়গা আমরা already বাছুর set গুলো করবো। একটু দেখতে চাই। যে স্লারি বের হয়, ওইটাকে আবার আমরা কম্পোস্টিং করে ড্রাই করে জৈব সারে কনভার্ট করি। কোনো জিনিসই ফেলনা নেই। না তাহলে তো অনেকগুলো বাই প্রোডাক্ট, জি, গোবর দিয়ে বাই প্রোডাক্ট, দুধ থেকে বাই প্রোডাক্ট। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
এই জন্যই আমি এই শিক্ষিত ছেলেদেরকে বেশি বেশি আহ্বান জানাই যে আপনারা এই দোয়া আমাদের আসেন। জি। আমরা এই বাছুর নেট শুনতে চাই। বাছুর এগুলো হলো জাস্ট রিসেন্টলি উইন করা হয়েছে, মানে এগুলা গত 5-7 দিন আগে এগুলার দুধ বন্ধ আমার হয়েছে। মতো বাছুরের যে পক্ষগুলো আছে সেখানে দেখবো। এগুলো 5-7 দিন আগে দুধ বন্ধ করা হয়েছে। সো এটা হলো উইনিং স্টেজে এই গ্রুপটাতে আমরা রাখি দুধ ছাড়ানোর পর। এটা তো আসলে আল্লাহ না দিলে কিছুই করা সম্ভব না। এগুলো প্রাণী জিনিস, আপনি চিন্তা করেন 1 সেকেন্ডেরও কোনো ভরসা নেই। না, 100%। তো এইটা আল্লাহর রহমত এখানে খুব বেশি দরকার। এখানে হয়তো আপনার কাছে খুবই গতানুগতিক বাচ্চা মনে হতে পারে, বাট এখানে প্রত্যেকটা এক একটা কিন্তু এক একটা বৈশিষ্ট্য সম্পন্ন এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা খুব পারফেক্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, ও একটা পিওর রেড ব্লাড লাইনের গরু। ও আপনার একটা 75% হোলস্টিন ক্রস। ও আপনার একটা 87.5% হোলস্টিন বুল, খুব ভালো ব্রিডার বুল। এটাও খুব ভালো ব্রিডার বুল, 87.5%। এটার মায়ের প্রোডাকশন 38, এটার মায়ের প্রোডাকশন 33, এটার মায়ের প্রোডাকশন 32, এটার মায়ের প্রোডাকশন 26, বাট এটা খুব স্ট্রং ব্লাড লাইন। এটার মায়ের প্রোডাকশন 39.5। এটা হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, এটা ওর ফাদার হলো আপনার অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন আর্মারা একটা বুল আছে। ওই বুলটা খুব ভালো, ইন্ডিয়াতে খুব ভালো পারফর্ম করছে। ওই বুলটার ছেলে এটা। তারপরে এখানে আপনার এগুলো, এটা হলো আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে, একজন জার্সি ফ্রিজিয়ান ক্রস একটা বুল চাইছে আমাদের। তো জার্সি ফ্রিজিয়ান ক্রস ব্লাড লাইনের বুল এটা। এটা পিওর ব্রিডের বুল, এটা ক্রস। তো এই বুলগুলা আপনার মাংসের প্রাইসে বিক্রি হয় না। এগুলা সবগুলোই আমাদের ব্লাড লাইনের উপরে বেস করেছে। হ্যাঁ, এগুলো সেল হয় ব্লাড লাইনের উপরে বেস করে আর কি। বাট এখন এগুলি সবই বুক করা আছে, মানে এক একজন এক একটা বলে রাখছে, তো ওদেরকে আগে দিতে হয়। আমি ওই জন্য আসলে প্রচার করতে পারি না, আমাদের তো লিমিটেড স্টক। তো যেগুলি থাকে আশেপাশে ওটাই আগের থেকে বললাম। না, আসলে কি যেমন আমাদের এআই করার জন্য কিন্তু অনেকগুলো কোম্পানি আছে। জি। এখন আধার ঘরে সাপ, সারা ঘরে সাপ। তার থেকে কম্পিটিটিভ হবে, তার থেকে আপনার এখান থেকে যদি আমি যে 40 লিটার দুধের, আমরা তো জানছি যে এটা সাগরদা খামারে ওই মাছ ওইটা দুধ দেয়। এবং ওর পুরো আদ্যপন্ত। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওর সিস্টারের রেকর্ড আমাদের কাছে আছে। হ্যাঁ, ওর স্টেপ ডটাররা কি প্রোডাকশন করছে ওইটাও আছে, সব ডিটেলস। এবং কৃত্রিম প্রজনন থেকে যদি আমরা সার ব্যবহার করি কনসেপ্ট একটা অনেক ভালো। কিন্তু আসলে ভাইয়া এটার একটা প্রবলেমও আছে। আপনি ন্যাচারাল ইনসেমিনেশনের যেই সবচেয়ে বড় প্রবলেম হলো, আপনার কোনো একটা গাভীতে যদি কোনো ডিজিজ থাকে, ওই বুলের মাধ্যমে এটা ট্রান্সমিট হবে। সেই জন্যই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা ইন্ট্রোডিউস করা হয়েছে অনেক বছর আগেই। এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটাই আসলে পারফেক্ট। ন্যাচারালটা আপনার ডেফিনেটলি ওইটার কনসেপশন ভালো হয়, ঠিক আছে, বাট ন্যাচারালটা আপনার রিস্কি। ওই অসুখ ট্রান্সমিট হতে পারে, যেমন ব্রুসেলোসিস হতে পারে, বা আপনার ওর ইউটেরাসে কোনো ইনফেকশন আছে, ওই ইনফেকশনটা আর একটা ভালো গাভীতে ট্রান্সমিট হতে পারে। সেই জন্য ন্যাচারালটা সাজেস্টেড না আর কি। এই জন্য আমরা বলতে চাই যে যারা আমাদের থেকে বুল নিক, বা আমরা নিজেরাও বুল যে ডেভেলপ করতেছি, আমাদের উচিত এই বুলগুলো থেকে ন্যাচারাল সিমেন্ট কালেক্ট করে দেন স্ট্র তৈরি করা। এটা আমাদের গভর্নমেন্ট পারমিশনের দরকার, এটাকে একটু ইজি করে দিতে হবে আর কি। আপনি কি সামনে এরকম প্ল্যানিং আছে? এই ইচ্ছাটা আসলে বহু বছর আগে থেকেই আছে, বাট এই যে এই জটিলতা আসলে মাঝে মধ্যে এটা আমাদের সরকার কোম্পানি এবং এখনো অনুমোদন পাই নাই। হ্যাঁ, আপনি তারা চিন্তা তো করেন। অনেক অনেক মানে তাদের এটা মানে সব কিছু হ্যাঁ, সব কিছু এটা ভেতরে সুপ্ত ইচ্ছা, যেহেতু গরু পালি, এটাই বুঝি, এটা ছাড়া আর কিছু বুঝি না। তো এটা নিয়েই ভাবনা। এখানে এইটা হলো আমাদের এই যে যেই বাচ্চাগুলা 7 থেকে 8 মাস বয়স, ওই গ্রুপটাই না। এগুলা হলো আপনার 1 থেকে 2.5-3 মাস পর্যন্ত এই গ্রুপে থাকে। মানে বাচ্চা
জন্ম নেওয়ার পরেই চলে আসে এই ছোট ছোট কেজে। এই কেজগুলা থেকে দেন আমরা যখন ওদের একটু নাভিটা শুকায়, শুকায়। এরপরে আমরা এখানে ট্রান্সফার করি, এরপরে এখানে থাকে 3 মাস পর্যন্ত এই কেজগুলাতে। এই একটা পানি একটা খাবার, একটাই পানি একটাই খাবার। ফুল টাইম পানি এবং খাবার। এইভাবে করলে কি কি উপকার হয় আমাদের কাছে? আসলে এভাবে করলে বাচ্চাদের হেলথে বেসিক্যালি আপনার একটা গাছ যদি আপনি লাগান মাটিতে, প্রথমে যে যত্নটা নিতে হয় লাস্টে কিন্তু ওই যত্নটা লাগে না। না। তো প্রথমেই ওই মাটিটাকে ভালোভাবে রেডি করে গাছের খাওয়ার তৈরি করে দিতে হবে, যে তুমি এই মাটিতে সব পুষ্টি আছে, তুমি খাও, তুমি খেয়ে মোটা তাজা হও, এরপর তুমি পরিবেশের সাথে ফাইট করার জন্য স্ট্রং ভাবে নিজেকে রেডি করো। ঠিক গাছের কনসেপ্টটা আপনি গরুর ক্ষেত্রে চিন্তা করেন। ওকে এই অবস্থায় আমি ফার্মে, আমার ব্রিজের এই পারে তো আমার সব বাচ্চা, আমি যদি 6 ঘন্টা থাকি আমি 5 ঘন্টা এই পাশে থাকি, কারণ আমার এদেরকে স্কুল থেকে রেডি করে ইউনিভার্সিটিতে উঠে দিতে পারলেই ওর মাথায় বুদ্ধি চলে আসবে, দে ক্যান পারফর্ম, সে লেখাপড়া শেষ করে ইনকাম করে দিবে। এটাই তো এই জায়গায় আপনার সবচেয়ে বেশি কাজ করতে হবে, এই জায়গাটা বেশি কাজ করতে হবে। কিন্তু আমাদের দেশে আসলে সত্যি কথা বলি, আমাদের যে প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে, আমরা তো তাদেরকে নিয়ে বেশি কাজ করি, তাদেরকে নিয়ে বেশি ভাবি। কিন্তু ওরা কিন্তু এই জায়গাটায় ওরা কোনো এটা তো একটা জিনিস বাছুরের কি, দুধ খাওয়ায় না, বাছুরের যে স্বাস্থ্যের যে উন্নতি করার জন্য যা করণীয়, এই জায়গায় মনোনয়ন দেয় শুধু গাভীতেই দেয়। এটার একটা তখন এখানে দেখা সবচেয়ে- যায় যে 10টার ভিতরে 3টা বছর মারা যায়। এটা আপনার বলি ভাইয়া, এটার সবচেয়ে বড় কারণ কি জানেন, আমরা তো আসলে একটা উন্নয়নশীল দেশ এখনো, কিন্তু এখনো অনেকটা দারিদ্র সীমার নিচে আসি, এটা জি, বললে হবে না জি। আসলে। তো সে দুধটা বাছুরে খাওয়াইলে সে আজকের দিনে বিকালে বাজারটা করবে কোন টাকা দিয়ে? তো এই জন্য ওই ওদের বাচ্চাগুলো সবসময় একটা ম্যাল নিউট্রিশনে ভুগে, কারণ সে চিন্তা করে আমার 10 লিটার দুধ হচ্ছে, বাচ্চাদের 2 লিটার আজকে খাওয়াই, 8 লিটার বেচলে আমার বিকালের বাজারটা হবে। ওই জায়গায় ওইখানের বাছুরগুলো ডেভেলপ হচ্ছে না, কিন্তু ওরা কিন্তু যত্ন নেয়, কিন্তু ওরা বাছুরের নিউট্রিশনের সমস্যা হয়ে যায়, থাকা, একটু মাঠে রাখা, হ্যাঁ, রোদ বৃষ্টি হইলে সাথে সাথে মানে জামাই বউ সবাই মিলে কিন্তু বাচ্চারা ঢুকাই ফেলছে ঘরের ভিতর, যত্ন আছে কিন্তু নিউট্রিশনের ঘাটতিটা ওই কারণেই হয়। তো ওই জিনিসগুলো, আর ওদের তো ফিউচার ফোরকাস্টিং চিন্তা করার মতো সুযোগ নেই, ওরা তো আজকের দিনটা পার করবে কিভাবে এই চিন্তা করে। তারপরে একটা ওই জায়গায় কাজ করা হ্যাঁ 70,000 80,000 টাকা কেউ এসে দাম বললে আবার দিয়ে দেওয়ার জন্য প্ল্যানিং করে। যে ওর মা 20 লিটার দুধ দেয়, বাছুরটার দাম তো হওয়া উচিত 1 লাখ টাকার উপরে, 20 লিটার দুধের বাছুর, কিন্তু দেখা যায় 70,000 60,000 টাকা। না, আমরা সবাই তো বেচে 50-55, আমি পাইছি 70, এই সেই দিই ভালো লাগে বেশি। এখন ওই যে আসলে কিন্তু ওরাই কিন্তু সবচেয়ে বেশি দুধের যোগান দিচ্ছে, সবচেয়ে বেশি মাংসের যোগান দিচ্ছে, কিন্তু ওই যে একটু এলোমেলো অবস্থা, এই জন্য সিলেক্টিভ ব্রিডিং। না, আমি মূলত আপনার এই যে প্রতিবেদনটা, জি, এই প্রতিবেদনে কিন্তু প্রতিটা কথা কিন্তু শিক্ষণীয়, কারণ এটা যারা আর কি ধারণ করবে, যারা চিন্তা করে প্রতিবেদনটা দেখবে, তাদের জন্য কিন্তু একটা মানে অ্যাসেট হবে, একটা এডুকেশন হবে। জি, জি, জি। বেসিক্যালি আমি তো সবসময় ব্রিডিং এর কথা বলি, আমরা কিন্তু বেসিক্যালি একটা ব্রিডার ফার্ম। আমি আপনার দুধের উপরে ফোকাস হচ্ছে, আমাদের মেইন টার্গেট হলো বেস্ট কোয়ালিটি ফিমেল ক্রিয়েট করা, বেস্ট কোয়ালিটি মেল ক্রিয়েট করা। আপনি আমাদের পোল্ট্রি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে বড় বড় ব্রিডাররা যদি না আসতো, আপনি ব্রয়লার মুরগির এই বাচ্চাটা 29 দিনে এত কেজি ওজন হবে, এইভাবে খাওয়ালে এত কেজি বাড়বে, এইভাবে খাওয়ালে এত কেজি কমবে, এই টোটাল যে একটা ফরম্যাট ক্রিয়েট হয়ে গেছে, ফরম্যাটটা কিন্তু ওই ব্রিডাররাই ক্রিয়েট করে দিছে। এই কারণে এখন ব্যবসাটা করে আবার 1000 মুরগি নিলেন, এত স্কোয়ার ফিট জায়গা, এতটুকু খানা, এত টাকা প্রফিট। এইটা এই ইন্ডাস্ট্রিতে মাত্র ডেভেলপ করতে, এখানে এই জায়গা করতে হবে না। চল, বাকি একটু দেখি। এখানে এটা হলো অ্যাকশন। এটা আমাদের হেইপার শেড, আমার প্রথম শেড এটা, এইখান থেকে শুরু করছি ভাই, আমার ফার্স্ট শেড এখান থেকে start। এটা এখন বকনাদের থাকার জায়গা। আমরা প্রথম সেক্টর কন্ডিশন, পাহাড়ের উপরে খোলা, এগুলো পাহাড়ের কারণে বাতাসটা কম। হ্যাঁ, এখানে এই ফ্লোটা একটু কম, এই জন্য এখানে হেপার গুলো রাখা, কারণ ওদের তো বডিতে এখন ওই টলারেন্স ক্ষমতা বেশি থাকে গাভীর থেকে। তো এইখানে আপনার সব এই যে রেডি টু ব্রিড বাচ্চা আছে এই লাইনটাতে, এগুলো আমরা এখানে রিসেন্টলি কিছু বাচ্চা। কিছু হেপার কি বিক্রি করবেন? না, আপাতত না, আমাদের এই বছরের বেশ কিছু সেল করা হয়েছে, তো স্টক যেগুলি আছে এগুলি আমাদের জন্য রাখা আছে।
বন্ধুরা এখানে একটু বলে রাখি যে ভাই বলছেন যে এবছর তার নাই, আর তার তো খাবারটা দেখেন খুব বেশি করে তাও তো না, চাইলে তার কেউ 50টা অর্ডার দিলে এটা পারা সম্ভব না। একটা দুইটা করে মানুষকে দিবে, কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে গেলে ভাইয়ের ফোন নাম্বার সহ ডিটেল থাকবে, এবং আমরা কিন্তু দেখছেন ভিডিওর ভিতরে ভাইয়ের মোবাইল নাম্বারটা লিখে দেবো, আপনারা তার সাথে SMS-এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে কথাবার্তা বলে রাখবেন, সুসম্পর্ক রাখেন ভাই। আমি অনেক আগে ইচ্ছা ছিল সাগর ভাইয়ের সাথে আসবো, গল্প করবো, তার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করবো, অনেক দিন পরে আর আসছি। আমি কিন্তু পুরোটা আমি শিখছি, এবং আমি প্রতিবেদনটা কিন্তু বারবার আমি নিজেও দেখবো। টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা সেগমেন্ট। চারটা সেগমেন্টে এটা হলো যে সকল বক্তা নতুন প্রেগনেন্ট হয়ে আসছে 5 মাস প্লাস, ওরা থাকবে এই সাইডে, এই ব্লকে। এর পরের যে গ্রুপটা দেখতেছেন ওগুলো হলো 3 মাসের প্রেগনেন্ট যে বকনাগুলো। তাহলে 5 থেকে 7 মাসের প্রেগনেন্ট বকনা এই গ্রুপে, 3 মাসের বকনাগুলো ওই গ্রুপে, যারা মাত্র রিসেন্টলি আসলো, ভালনারেবল স্টেজ। এইখান থেকে এখানে হলো ম্যাচিউর গরু যেগুলো 7 মাসের 8 মাসের প্রেগনেন্ট, ওরা থাকবে এই সাইড। এরপরে একটু আগালে দেখতে পাবেন আমাদের ইন্ডিভিজুয়াল রুম আছে, ম্যাটারনিটি রুম। ওই রুমগুলোতে হলো আমরা ডেলিভারির আগে গরুকে শিফট করি 3 সপ্তাহ আগে। যে এই মাসে আমাদের 4টা ডেলিভারি আছে, এই 4টা গরুকে শিফট করা হচ্ছে। আমরা এগুলোর জন্য ওয়েট করছি। এখানে ইন্ডিভিজুয়াল খাওয়া এবং পানির আলাদা ইয়ে দেওয়া আছে। এখানে কিন্তু নিউট্রিশনটা পুরো ডিফারেন্ট। তো আমি সবসময় বলি আপনার ওই যে একটা প্রান্তিক পর্যায়ের বাচ্চাগুলোর ডেভেলপমেন্ট আর আমাদের ডেভেলপমেন্টটা ডিফারেন্ট। ওরা তো প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু গরুদের নিউট্রিশন কমায় দেয়, খাওয়া দাওয়া একটু কমায় যায়, এখন দুধ দিচ্ছে না, কিন্তু এটা আসলে ঠিক না। খাওয়া আপনার ড্রাই ম্যাটার কিছুটা কমবে, কিন্তু ওর প্রোটিন আর এনার্জি আরো বাড়াই দিতে হবে, ওর ব্যালেন্স বিশেষ করে এনার্জি বেশি বাড়াইতে হবে। ওর ভিতরে তো আরেকজন বড় হচ্ছে, আর সে লাস্ট ট্রাইমেস্টারে সবচেয়ে বেশি বড় হয়, মানে লাস্ট 3 মাসে। আপনি যখন 6 থেকে 7 মাসে একটা বাচ্চা, 6-7 মাসের প্রেগনেন্সিতে একটা বাচ্চা দেখবেন কোনো কারণে যদি অ্যাবর্শন হয়, দেখবেন এটা একটু লাস্টের 3 মাসে কিন্তু এটা বড় হয়। তো ওই 3 মাসে আমরা যদি বন্ধ রাখি যেন বাচ্চাটার ডেভেলপমেন্ট বেশি হয়, তো এই জন্য আমরা এই ম্যাটারনিটি সেটাই আলাদা করে বলছি, যাতে ভেতরের বাচ্চাটা। এই যে ধরেন আপনার 30-35টা গাভীর সংখ্যা একটু বেশি, হ্যাঁ, গাভীর দাম সংখ্যা বেশি। এমনি আমাদের প্রান্তিক খামারিরা যাদের 15 লিটার দুধের গাভীর তারা বন্ধ করতে চায়, 30 লিটার দুধের গাভীর বন্ধ করে আমাদেরকে দিতে হবে। এটা হলো ড্রাইং অফ টেকনিক আছে, হ্যাঁ, গরুকে কিভাবে ড্রাই করতে হবে, এটা ওকে একটু ডিস্টার্ব করতে হবে মেন্টালি, এবং ওর রুটিনটা ব্রেক ডাউন করে দিতে হবে। আপনি দেখেন, আপনি এখন যে কাজটা করতে পারতেছেন, আপনার যদি 2 দিন ঘুম না হয়, 2 দিন যদি আপনার সকালে ব্রেকফাস্টটা পারফেক্ট না হয়, আপনি কিন্তু অসুস্থ হবেন না, বাট আপনার কাজের পারফরমেন্স কমে যাবে। ঠিক এরকম ওকে আমরা জাস্ট 2 থেকে 3 দিনের জন্য একটু ডিস্টার্ব করি। কিরকম? ওকে আমরা জায়গা চেঞ্জ করি, প্রথম ধাক্কা, তারপর ওর ফিডিং এ আমরা নিউট্রিশন ঠিক রাখি, কিন্তু পরিমাণ কমাই দিই, তাইলে পেটটা ফুল ভরে না। দ্বিতীয় ধাক্কা। 3 নাম্বার হলো ওকে যখন আপনার ইয়ে করলেন, এই না আরেকটা গ্রুপে আনার কারণে ওর পাশে ওই বন্ধুগুলা দেখতেছে না, তো বন্ধু না দেখার কারণে যাদের সাথে এতদিন ছিল, আরেকটা ধাক্কা, সোশ্যাল ধাক্কা। এই 3-4 ধরনের ধাক্কা, প্লাস ওকে আমরা সকাল বিকাল 2 বেলা মিল্কিং করি। তখন আমরা কি করি, একদিন সকালে একদিন বিকালে, আরেকদিন আবার সকালে করি, আরেকদিন করি না, আবার তারপর দিন বিকালে করি। এটা তার সবকিছু এলোমেলো লাগতেছে। এই অবস্থায় গিয়ে সে তার মিল্ক প্রোডাকশনের দিকে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। তখন তার ওই 20 লিটার দুধ 10 লিটারে চলে আসে। 7-8 লিটারে আসলে আমরা ডিপিং টিপিং করে বন্ধ করি। অনেক সময় আমি দেখছি যে 7 মাস বন্ধ করতে গিয়ে পারছে না, এবং ঘাস বন্ধ করে দেয়, দানাদার বন্ধ করে দেয়, পানি দেয় আর খড় দেয়, তারপরে কি হয় গরু এমন ভাঙে, হ্যাঁ, আর গরু বাঁচানো ওই বিজনেসটা আর উঠে না, এভাবে ধুম করে বন্ধ করা যাবে। যে গরুটা আগে বিয়ানে 20 লিটার দুধ দিচ্ছে, সে এসে 12 লিটারও দুধ দিচ্ছে। ওই যে ধুম করে বন্ধ করা যাবে না। আপনি ওই যে দেখেন আমাদের ওইখানে একটা গ্রুপ দেখালাম না আপনাকে, যারা দুধও দিচ্ছে আবার পেটে বাচ্চাও আছে, ওদের কিন্তু খাবারের বস্তু নিউট্রিশনটা একটু দেখবেন। ওখান থেকে আমরা স্লোলি কমাই নিয়ে আসি, ধুম করে ধাক্কা দেওয়া যাবে না, ধাক্কা দিবে ধুম করে কমানো যাবে।
তবে এটা একটু স্মুথ ওয়েতে মেনটেন করতে হবে। পুরোটাই আমি ক্লাস করছি আজকে। ঠিক আছে, পুরো প্রতিবেদনটা কিন্তু আমি ক্লাস করছি। কিন্তু কোরবানিতে এত দামি ব্রাহ্মণ দিয়ে অনেকে স্বাদ আছে কিন্তু শব্দ নাই। তো আমরা এটা ডেভেলপ করে অ্যাভেলেবেল করলে এই সুন্দর ব্রাহ্মণ গরু দিয়ে মানুষ কোরবানি করতে পারে। আর যদি একটা মিড সাইজের লাল গরু চায় সে সাইবল দিয়ে করবে। সব ক্যাটাগরি থাকতে হবে। আর আমাদের দেশে ব্রিডিং পলিসিতে একটা সবচাইতে মানে অদ্ভুত যে বিষয়টা আসলে আমাদের পছন্দ না, সেটা হলো যে এই জাত আনলে ওই জাত নষ্ট হবে, হ্যাঁ, এই জাত আনলে ওইটা ডেভেলপ হবে না। তো প্রত্যেকটাই আলাদা আলাদা জাত। হ্যাঁ, তো আপনার তাইলে হাইব্রিড গাড়িও আছে বাজারে, ডিজেল চালিত গাড়িও আছে, অকটেনও আছে, তিনটা তো অ্যাভেলেবেলই আছে। যার যেটা পছন্দ। আমি ডিজেল চালাই, আরেকজন অকটেন চালায়, আরেকজন বলে যে না আমি কোনো সাউন্ড পছন্দ করি না, আমি হাইব্রিড চালাবো, একদম স্মুথ, আমার ইকোনমি লাগবে। এক একজনের এক এক চয়েস। সব ব্রিড থাকতে হবে অ্যাভেলেবেল, সবাই ব্রিডিং করবে যে যার মতো, সিলেক্টিভ ব্রিডিং করে জাত উন্নয়ন করবে। তো আমরা বেসিক্যালি ওই জিনিসটা নিয়ে কাজ করি। উনি কিন্তু মানে আইনগতভাবে বড় বাড়ি করতেছেন। না 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 না। পারি না, ওটা এসেছে। একটা পয়েন্টে তারা গরু বিক্রি করছে 30টা হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটা 30টা গরু বুঝি তো, যে আমাদের এখানে কি করতে হবে। হ্যাঁ 30টা পয়েন্টে গরু মানে মাংস বিক্রি করছে। ভাই এটা নিয়ে যে আদর দেওয়া দামটা চাই। ভাই এইগুলা এইগুলা হলো এক একটা আপনার ওই যে মাস্টারপিস। আমরা এগুলা ক্রিয়েট করার ট্রাই করতেছি। এগুলো আমাদের ফিউচার ব্রিডিং মাদার আর কি, ফিউচার ব্রিডিং মাদার। এগুলো থেকে নেক্সট যে বাচ্চাগুলো আসবে ওগুলো আরো অনেক টপ কোয়ালিটি বাচ্চা আসবে ইনশাআল্লাহ। এগুলো নিয়ে কাজ চলতেছে। এটা একটা চ্যাম্পিয়ন বুলের বাচ্চা, রিয়েল রোজো অ্যাপাচি 5 পিস। সাগর ভাই, আপনার খামারটা দেখলাম চমৎকার সুন্দর এবং টেকনোলজিটা অনেক চমৎকার। এখন যদি কেউ কোনো শিক্ষিত ছেলে এই লাইনে আসতে চায়, তার কি কি জিনিস মাথায় নিয়ে আসতে হবে তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। দেখেন, খামারটা তো শুরুতে ধরে এভাবে আসলে সুন্দর করা যায় না, বাট আমাদের সবার চেষ্টা থাকতে হবে যে এরকম একটা স্ট্যান্ডার্ডের উপরে বেসিস করে যেন ফার্মটাকে আমি দাঁড় করাতে পারি। সো আমার সবার উদ্দেশ্যে, আমি নিজেও এখনো অনেক ছোট, সেই হিসেবে আমার এই অল্প অভিজ্ঞতায় সবার প্রতি আমার যে সাজেশনটা থাকবে যে আপনি, অনেকেই কি করে ওই 2 বছর 3 বছর শুধু চিন্তাই করতে থাকে, বাট আপনি পানিতে না নামলে সাঁতার শিখা হবে না। সাঁতার আপনি বই থেকে শিখা যায় না। সো আমাদের ডেইরি বা ব্রিডিং ফার্ম আপনাকে স্টার্ট করে দিতে হবে, স্বল্প পরিসরে স্টার্ট করে পিটফলস, ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে। আপনি একটা ভুল করে যদি আপনার 2 লক্ষ টাকা লস হয়, এই 2 লক্ষ টাকাটা হলে আপনার একটা কোর্স ফি ধরে নেবেন আপনি, যেটা আপনি 2 লক্ষ টাকা দামের একটা কোর্স করলে আপনি ওইটা জানতে পারবেন। সো আমি বলবো যে 10 লক্ষ টাকা লসের বাজেট করে যদি বড় ফার্ম করার ইচ্ছা থাকে, যে আমি টুকটাক লস হবে, 10 লক্ষ টাকা বাজেট, এটা হলে আমার ডেইরি এবং ব্রিডিং এর কোর্স ফি বাবদ এটা কাটা যাবে, ওইভাবে সে স্টার্ট করবে। এবং গরুর যে কাউ বিহেভিয়ার, ওইটা চিন্তা করে গরুকে খাবার, ওর থাকার জায়গা, ওর ব্রিড করার জন্য, ব্রিডিং এর জন্য একটু নলেজ লাগবে, কি ধরনের গরুর সাথে ব্রিড করবে। যেমন আপনি হলস্টিন ডেভেলপ করতে চাইলে আমাকে বেস্ট কোয়ালিটি হলস্টিনের সাথে যেতে হবে, সাইওয়াল ডেভেলপ করতে চাইলে সাইওয়ালের সাথে, জার্সি ডেভেলপ করতে হলে জার্সির সাথে। সো ডিফারেন্ট ব্রিড বুঝে তাকে ব্রিড সিলেকশন করবে ফার্স্টে, যে আমি এই ব্রিডটা নিয়ে কাজ করতে চাই, সে ওইটাতেই মনোযোগী হবে। যত্রতত্র হয়ে গেলে খুব বেশি একটা সাকসেসফুল হওয়া যাবে না। ও বলতেছে এইটার বীজ ভালো, এটাও দিলাম, বলতেছে এই জাতটা ভালো, এটাও দিলাম, তখন একটা হজবরল অবস্থা হয়ে যাবে। তো জাতটা সিলেক্ট করে নিয়ে দেন ইন্ডিভিজুয়ালি সে আগাবে, গুড হাউজিং দিবে, গুড ম্যানেজমেন্ট দিবে, তখন একটা সফল একটা ভেঞ্চার এটা দাঁড়াবে আর কি। সো ফার্স্ট অফ অল হলো তাকে নেমে যেতে হবে, এবং এইটা প্রতিনিয়ত পড়াশোনার একটা ব্যাপার।
প্রতিনিয়তই এটা নিয়ে আপনি পড়াশোনা করতে হবে। আপনি সারাদিন ফার্মে থাকলো, রাতে বাসায় গিয়ে পড়লো যে আমার এই গরুটার এমন এমন ছিল, দেখি তো একটু পড়াশোনা করে এই টপিকটা নিয়ে পড়লো, পরের দিন এসে সে এটা আবার অ্যাপ্লাই করবে ফার্মে। এভাবে করতে 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 এটাকে স্লোলি ডেভেলপ করে নিতে হবে আর কি। আসলে ওভাবে কোনো পারফেক্ট গাইডলাইন নাই, বাট মনের অদম্য ইচ্ছা থাকতে হবে, কারণ বিষয়টা একটু কঠিন, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। কিন্তু এটা খুবই প্রফিটেবল ব্যবসা এবং এটাতে আল্লাহ তাআলা যথেষ্ট বরকত দিয়েছেন। আমাদের সবার উচিত এইটা একটা সওয়াবেরও কাজ এবং মানসিক প্রশান্তিটাও এক ধরনের প্রফিট এই ব্যবসাতে। সো ওই প্রশান্তিটাও আসবে। সব মিলায় এটার যে বাংলাদেশে এটার যে ভবিষ্যৎ, এটা তো মাত্র স্টার্ট হলো। পৃথিবীর অন্য সব দেশ কিন্তু এইটা দিয়েই আগানো, এগ্রিকালচার। সো আমাদের এগ্রিকালচার অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, এটা একটা বড় অংশ। আশা করি এটাতে অনেক ভালো ফিউচার। সো সবাইকে বলবো ইনশাল্লাহ আগায় আসেন, এটার ফিউচার অনেক ভালো, এটা ভালো ডেভেলপ করতেছে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।